জেক্সপো 2018 কোয়েশ্চেন পেপারের ম্যাথামেটিক্সের আজকে আমি এই পার্ট 2 ভিডিওতে 10টি প্রশ্নের সমাধান আলোচনা করব। এর আগে আমি পার্ট 1 ভিডিও আপলোড করেছি, যেখানে আমি প্রথম 10টি প্রশ্নের সমাধান আলোচনা করেছি। তার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং এই ভিডিওর পরে আমি আরও 8খানা ভিডিও আপলোড করব, যে ভিডিওতে প্রত্যেকটি পার্টে 10টি করে প্রশ্নের সমাধান থাকবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, এ এবং বি এর 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল, বছর এখানে দেওয়া হচ্ছে 5:7, তাহলে এখন থেকে 5 বছর, এখন থেকে অর্থাৎ বর্তমান বয়স থেকে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে। দেখো এখানে যা তথ্য দিয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু এখানে এ এবং বি এর বয়সের সমষ্টি বার করা যাবে না, কিন্তু যেহেতু এটা এমসিকিউ প্রশ্ন, তাহলে এমসিকিউ থেকে আমরা কিন্তু বলতে পারি এখানে সম্ভাব্য দুজনের বয়সের সমষ্টি কত হবে সেটা আমরা বলতে পারবো। 5 বছর পরে অর্থাৎ বর্তমান বয়স থেকে 5 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হতে পারে। তাহলে দেখো এখানে আমরা কি করব, আমরা এ আর বি এর বয়সকে 3টে অংশে ভাগ করি। এক হচ্ছে 5 বছর পূর্বের বয়স, 5 বছর পূর্বের বয়স। আমি এখানে যেভাবে লিখে করছি, তোমরা কিন্তু পরীক্ষায় এত এইভাবে লিখে করবে না, তোমরা ব্যাপারটা বুঝে নাও যে আমি কিভাবে করছি, এবং সেই উপস্থিত বুদ্ধি তোমরা পরীক্ষার হলে রাখবে তোমাদের কিভাবে করতে হবে। এত লিখতে হবে না, কিন্তু তোমরা মেন্টালি অঙ্কগুলোকে করার চেষ্টা করবে, অর্থাৎ মাথায় ব্যথা অঙ্কগুলোকে করার চেষ্টা করবে, তাতে তোমাদের সময়টা অনেকটা বেঁচে যাবে। তো 5 বছর পূর্বের বয়স, বর্তমান বয়স, এবং 5 বছর পরের বয়স। এই 3টে অংশে ভাগ করা আছে। এখন 5 বছর পূর্বে দুজনের বয়সের অনুপাত দিয়েছে 5:7। 5:7 অর্থ হলো এর বয়স যদি 5 বছর হয় তাহলে বি এর বয়স 7 বছর। এটা কিন্তু প্রকৃত বয়স না, প্রকৃত বয়স এর বয়স 10 বছরও হতে পারে, তখন বি এর বয়স 14 বছর হবে। এখানে যদি আমি 3 গুণ করি তাহলে এর বয়স 15 হবে, তাহলে এখানে 3 গুণ করলে বি এর বয়স 21 হবে। অর্থাৎ এই রকম করে এখানে অনুপাত আকারে দেওয়া আছে, তাহলে এখান থেকে কিন্তু আমরা প্রকৃত বয়স বলতে পারবো না। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি এ আর বি, তাহলে এর 5 বছর পূর্বে বয়স হচ্ছে 5x, তাহলে বি এর হবে 7x। বর্তমান বয়স মানে 5 বছর পূর্ব থেকে বর্তমানে আসতে গেলে 5 বছর বেশি হবে, তাই এর বয়স 5 বছর বেশি হবে। বর্তমানে যখন এর বর্তমান বয়স বার করব, তখন পূর্বের বয়সের সাথে 5 বছর আমরা যোগ করে দেব, তাহলে এত বছর। তাহলে বির বয়সও 5 বছর বেশি হবে, তাহলে 7x + 5 হবে, এত বছর। এবার বর্তমান বয়স আসার পর আরও 5 বছর পর যদি আমাদের বয়স বার করতে হয়, তাহলে আরও 5 বছর এ এবং বি উভয়েরই বেড়ে যাবে, তাই আমরা আবার 5 যোগ করব, 5x + 5 + 5, অর্থাৎ 5 বছর পরে এর বয়স হবে 5x + 10, এত বছর। এবং বি এর বয়স হবে 7x + 5, এটা হচ্ছে বর্তমান বয়স, তার সাথে আরও 5 আমরা যোগ করে দিই, তাহলে আমরা পাচ্ছি 7x + 10 বছর। এবার এখানে প্রশ্নে চাওয়া হয়েছে 5 বছর পর তাদের বয়সের সমষ্টি কত। তাহলে দেখো এখন যদি আমরা সমষ্টি করি, তাহলে আমরা কি পাচ্ছি, 7 × 5 = 12, অর্থাৎ 12x + 20, এত বছর হচ্ছে তাদের দুজনার বয়সের সমষ্টি 5 বছর পর। এখন দেখো এখানে কিন্তু x কিন্তু অজানা, কিন্তু এটা জানবে x এখানে সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। কেন বলছি ধনাত্মক পূর্ণ সংখ্যা, কেন দেখো 5x হচ্ছে এর 5 বছর পূর্বের বয়স। এখন x যদি 1 হয় তাহলে আমাকে বুঝে নিতে হবে এর 5 বছর পূর্বে বয়স হবে 5 × 1, অর্থাৎ 5 বছর। এখন যদি ভেবে নাও x এর মান যদি পূর্ণ সংখ্যা না হয়ে যদি দশমিক সংখ্যা হতো, যেমন x এর ভ্যালু যদি 1.2 হতো, তাহলে কি হতো, 5 মানে 5 × 12 = 60, অর্থাৎ 6.0। আর b এর বয়স কত হতো, 7 × 1.2, অর্থাৎ 8.4, 7 × 12 = 84, 8.4। তাহলে এখানে দেখো b এর বয়স কিন্তু দশমিকে চলে আসছে, এর বয়স কিন্তু বছরে আছে, কিন্তু b এর বয়স 8 বছর আর এখানে 0.4 বছর, অর্থাৎ এখানে কিন্তু বছরে আসছে না, পূর্ণ সংখ্যার বছরে আসছে না। তাই এখানে x এর মান সবসময় পূর্ণ সংখ্যা হবে, দশমিক সংখ্যা হবে না। তাই এই অর্থে আমরা এখানে x এর মান কি বলতে পারি, x এর মান কি হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, এরকম
অসংখ্য সংখ্যা আমরা নিতে পারি। এবার আমরা এখানে এক্সের মান 1 বসিয়ে দেখব, 2 বসিয়ে দেখব, 3 বসিয়ে দেখব এখানে মধ্যে কোন সংখ্যাটা এখানে আসছে। তাহলে সবার প্রথমে আমরা 12x + 20 পেলাম, দুজনের বয়সের সমষ্টি। এখন এক্সের মান যদি আমরা 1 নিই তাহলে এখানে হচ্ছে 12 × 1 + 20 অর্থাৎ দুজনের বয়সের সমষ্টি কত হচ্ছে 20 + 12 অর্থাৎ 32 বছর। এবার যদি আমরা এক্সের ভ্যালু যদি 2 নিই, তাহলে আসছে 12 × 2 + 20, তাহলে কত আসছে 12 × 2 = 24 + 20 অর্থাৎ 44 বছর, যেটা এখানে নেই। তাহলে এবার এক্সের মান বাড়াতে হবে। আমরা এক্সের মান একেবারে 4 করে দিই, তাহলে 12 × 4 + 20 অর্থাৎ 4 × 12 = 48 + 20 অর্থাৎ 68, এখানে নেই। তাহলে এক্সের ভ্যালু আমি আরও বাড়িয়ে দিই, 6 করে দিই, তাহলে 12 × 6 + 20 72 + 20 তাহলে আসছে 92। এবার এখানে দেখো 92 অপশানটা আছে, তাহলে এই বয়সটাই এখানে সম্ভব, অর্থাৎ দুজনের 5 বছর পরে বয়সের সমষ্টি হবে 92 বছর। এটাই হচ্ছে সম্ভাব্য উত্তর হবে। পরের প্রশ্ন, একজন ব্যবসায়ী 20% ছাড় দিয়ে একটি বস্তুর উপর 10% লাভ করে। প্রথমে 20% ছাড় দিয়েছে এবং ছাড় দেওয়ার পর তিনি দেখছেন যে তার 10% লাভ হয়েছে। এবার দেখছে যে যদি 10% ছাড় দিত তাহলে কত শতাংশ লাভ হতো। তাহলে অবশ্যই 10% যদি ছাড় দিত, মানে আগে 20% ছাড় দিয়েছিল তখন 10% লাভ হয়েছিল। এখন যদি 10% ছাড় দেয়, মানে যদি কম ছাড় দেয়, তাহলে লাভের পরিমাণটাও 10%-এর থেকে বেশি হবে। এবং আমরা এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি যে সব 10%-এর থেকে বেশি আছে। তাহলে এবার দেখো আমরা এটাকে কীভাবে করব। তাহলে ছাড় আমরা কোন মূল্যের ওপর দিই? ধার্য মূল্যের ওপর দিই। তাহলে এখানে আমরা ধার্য মূল্য মানে যে দামটা ছাপানো থাকে। তাহলে একটা দ্রব্যের ধার্য মূল্য আমরা কত ধরে নিচ্ছি? ধার্য মূল্য আমরা ধরে নিচ্ছি 100 টাকা, অর্থাৎ এমআরপি মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস। যখন আমরা কোনো কিছু প্রোডাক্ট কিনি মার্কেট থেকে তখন সেখানে কি লেখা থাকে? এমআরপি লেখা থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এটা কিন্তু সর্বোচ্চ এই মূল্যে বিক্রি হতে পারে। যেমন ধরুন একটি দ্রব্যের এমআরপি 200 টাকা, তাহলে এইটা কিন্তু 200 টাকার বেশি দামে বিক্রি হবে না। এখন দোকানদার কি করে? সবসময় কি 200 টাকায় বিক্রি করে? অনেক সময় দোকানদার কি করে, কাস্টমারকে নিজের কাছে আনার জন্য, মানে কাস্টমার ধরার জন্য, তখন দোকানদার এই ছাপানো দামের উপরেও ছাড় দেয়। অর্থাৎ 200 টাকার উপরে হয়তো দেখা গেলো 200 টাকায় না বিক্রি করে 180 টাকায় বিক্রি করলো, এরকম ছাড় দেয়। তাহলে ছাড় দেওয়া হয় কার ওপর? ধার্য মূল্যের ওপর বা ছাপানো দামের উপর। আমি এখানে ধরে নিচ্ছি ধার্য মূল্য 100 টাকা, তাহলে ছাড় দিচ্ছে 20 টাকা, তাহলে বিক্রি করেছে ক টাকায়? 80 টাকায় বিক্রি করেছে। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 80 টাকা। এটা হচ্ছে শতাংশ হিসাবে, 20% ছাড়ের হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য 80 টাকা। আবার এতে কি হচ্ছে? 10% লাভ হয়েছে। 10% লাভের অর্থ হচ্ছে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 110 টাকা। তাহলে 10% লাভের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বিক্রয় মূল্য 110 টাকা আর ক্রয় মূল্য 100 টাকা। এবার আমরা বার করব যদি বিক্রয় মূল্য 80 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত ছিল। তাহলে দেখো একদিকে আমরা সাজাচ্ছি বিক্রয় মূল্য আর একদিকে ক্রয় মূল্য। এবার দেখতে পাচ্ছি বিক্রয় মূল্য যখন 110 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা। এবার বিক্রয় মূল্য যদি 80 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? অর্থাৎ কত টাকা দ্রব্যটার দাম ছিল, ক্রয় মূল্য ছিল, যার ফলে তার 10% লাভ হয়েছে। 20% ছাড় দিয়েও 10% লাভ হয়েছে। তাহলে এখানে ক্রয় মূল্যকে আমরা এখানে বার করছি। তাহলে ক্রয় মূল্য কত হবে? তাহলে ক্রয় মূল্য হবে, এটা যেহেতু সরল সম্পর্ক তাই এখানে নিচের মানটা সবসময় আমরা উপরে লিখব, ডিভাইডেড বাই এই মানটাকে নিচে লিখব, ইন্টু দিয়ে এই পাশের নাম্বারটা দেব। তাহলে এখানে কত আসছে? 0 0 ক্যান্সেল হয়ে গেল। তাহলে 800 ডিভাইডেড বাই 11 এত টাকা। এটাকে আমরা পয়েন্টে বার করার কোনো দরকার নেই, আমরা বার করব না। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার বলছে কি যদি 10% ছাড় দিত। এখন দেখো 10% ছাড় দেওয়ার অর্থ কি? 100 টাকা যদি কেনা দাম হয় তাহলে বিক্রি করতে হবে 90 টাকায়, 110 টাকায়। এখন দেখো
এখন দেখো 10% যদি ছাড় দেয় তাহলে কত শতাংশ লাভ হবে? 10% ছাড়ের কী অর্থ? 10% ছাড়ের অর্থ হচ্ছে 100 টাকা যদি ধার্য মূল্য হয় তাহলে বিক্রি করছে 90 টাকায়, কারণ 10% ছাড় দিয়েছে, তাহলে 90 টাকায় বিক্রি করেছে। তাহলে এখন আমরা কি পাচ্ছি? বিক্রয় মূল্য পাচ্ছি 10% ছাড়ে বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। তাহলে আমরা এখন দেখলাম আগে যখন বিক্রয় মূল্য 80 টাকা ছিল তখন ক্রয় মূল্য এত টাকা, এখন বিক্রয় মূল্য 90 টাকা। দেখো ক্রয় মূল্য কিন্তু দ্রব্যের পরিবর্তন হয় না, বাজার উঠুক বা নামুক বা বাজারের মধ্যে দেখা যাচ্ছে ওঠানামা অনেক কিছু হয়, কিন্তু একটা দ্রব্যের ক্রয় মূল্য সবসময় নির্দিষ্ট থাকে, ফিক্সড থাকে। বিক্রয় মূল্য পরিবর্তন হয়, বাজার ওঠানামার ওপর বিক্রয় মূল্য পরিবর্তন হয়। তাহলে এক্ষেত্রে বিক্রয় মূল্য 90 টাকা, 10% যদি ছাড় দেয়, ক্রয় মূল্য কিন্তু এত টাকা আমরা জানি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে লাভ কত হচ্ছে? তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 11, এদিক হলো 990 মাইনাস 800, অর্থাৎ 190 ডিভাইডেড বাই 11 টাকা। তাহলে লাভের শতকরা হার কত? পার্সেন্টেজ লাভ কত? পার্সেন্টেজ লাভ হবে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে লাভ কত? 190 বাই 11 ইন্টু ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত? আমরা ক্রয় মূল্য দেখলাম 800 বাই 11, 800 বাই 11 ইন্টু 100। এখানে 11 ক্যান্সেল হয়ে গেল, এখানে দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি থাকছে? 190 ডিভাইডেড বাই 8। আবার তুমি এখানে ক্যান্সেল করতে পারো, 2 দিয়ে কাটো, 95 বাই 4, 95 বাই 4 মানে 4 দুগুণে 8, 1 1 4 4 16, তখন 3 4 12, 3 4 23 পূর্ণ 3/4%, অর্থাৎ ডি অপশানটা কারেক্ট। পরের প্রশ্ন, 10% লাভে রাখতে গেলে মানে লাভ রাখতে গেলে কত অনুপাতে ক্রয় মূল্যকে গুণ করলে বিক্রয় মূল্য পাওয়া যাবে? দেখো 10% লাভের অর্থ কী? 10% লাভের অর্থ হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 110 টাকা। এবার বুঝে দেখো ক্রয় মূল্যের সাথে কত গুণ করলে আমরা বিক্রয় মূল্য পাবো। বুঝে দেখো 100-র সাথে কত গুণ করলে আমরা বিক্রয় মূল্য পাবো, এটাই তো চেয়েছে। এখানে এক্সের মান চেয়েছে, আমরা ধরে নিচ্ছি ক্রয় মূল্যের সাথে এক্স গুণ করলে বিক্রয় মূল্য পাবো। তাহলে এক্সের মান কত হবে? এক্স ইকুয়ালস হবে 110 বাই 100, 0 0 কেটে গেল, অর্থাৎ ক্রয় মূল্যের সাথে 11/10 গুণ করলে বিক্রয় মূল্য পাবো। তোমরা রাফে চেক করে দেখেও নিতে পারো। ক্রয় মূল্য 100, এখন যদি আমরা তার সাথে 11/10 গুণ করি তাহলে কত পাচ্ছি? 10 × 11 অর্থাৎ 110, যেটা হচ্ছে বিক্রয় মূল্য। অর্থাৎ ক্রয় মূল্যের সাথে 11/10 গুণ করতে হবে, অর্থাৎ ফার্স্ট অপশানটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, একজন ছাত্র কিছু পেন্সিল, কতগুলো পেন্সিল এটা বলা হয়নি, কিছু পেন্সিল 4 টাকায় 3টি দরে, অর্থাৎ 3টে পেন্সিলের দাম 4 টাকা, এই দরে কিনেছে। কেনার পর সেই সবগুলো 5 টাকায় 4টি দরে, অর্থাৎ 5 টাকায় 4টে পেন্সিল বিক্রি করেছে। এতে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে লাভ হতে গেলে বিক্রয় মূল্য বেশি হতে হবে, আর যদি ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে বিক্রয় মূল্য কম হবে। কার থেকে? ক্রয় মূল্যর থেকে। ক্রয় মূল্যর সাপেক্ষে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে, আর ক্রয় মূল্যর সাপেক্ষে যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতি হবে। তাহলে এক্ষেত্রে আমরা 4 টাকায় 3টে পেন্সিল কিনেছে, তাহলে আমরা একটা পেন্সিলের ক্রয় মূল্য বার করব। তাহলে দেখো 4 টাকায় যদি 3টে পেন্সিল হয় তাহলে একটি পেন্সিলের দাম কত হবে? একটি পেন্সিলের দাম মানে 3টে পেন্সিলের দাম 4 টাকা, তাহলে একটি পেন্সিলের দাম কত হবে? 4/3 টাকা। তাহলে একটি পেন্সিলের দাম 4/3
টাকা। এটা অ্যাপ্রক্সিমেট কত হতে পারে? 1.333 এরকম কিছু আসছে। আমরা যদি দশমিকে বার করি তাহলে 1.333 কাছাকাছি আসছে। এটা আমরা পয়েন্টে বার করলাম কেন? তার কারণ আমরা এখানে বিচার করব এই ক্রয় মূল্যটা বেশি না বিক্রয় মূল্যটা বেশি হবে, এখান থেকে আমরা বার করব দশমিকে। আচ্ছা, 5 টাকা 4টে বিক্রি করছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? এটা একটি পেন্সিলের দাম মানে এখানে অ্যাকচুয়ালি ক্রয় মূল্য, ঠিক আছে? একটি পেন্সিলের এটা ক্রয় মূল্য। এবার আমরা বার করব 5 টাকায় 4টে দরে বিক্রি করেছে, অর্থাৎ একটি পেন্সিলের বিক্রয় মূল্য, একটি পেন্সিলের বিক্রয় মূল্য। তাহলে দেখো 4টে পেন্সিলের বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটা পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 5/4 টাকা হবে, 5/4 টাকা। এবার 5/4 টাকা মানে কত হয়? 5/4কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাবো? 4 1 4, দশমিক দিয়ে একটা 0 নিয়ে আসছি, 4 2 8, 2 0, 4 5 20। তাহলে দেখতে পাচ্ছি এখানে 1.25 আসছে, এখান থেকে অ্যাপ্রক্স মানে ভ্যালু আসছে 1.25 এত টাকা। এবার দেখো এখানে 1.333 এটা ক্রয় মূল্য, আর এখানে 1.25 এখানে হচ্ছে বেশি, হচ্ছে 1.333, অর্থাৎ ক্রয় মূল্য এখানে বেশি। তাহলে ক্রয় মূল্য যেহেতু বেশি, তাহলে যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি, অর্থাৎ বিক্রয় মূল্য কম, তাহলে এখানে কি হবে? ক্ষতি হবে। অতএব ক্ষতি হবে। এবার ক্ষতিতে কি হয়? সবসময় ক্রয় মূল্য বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয়, তাই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা ক্ষতির পরিমাণটা পেয়ে যাব। তাহলে ক্রয় মূল্য কত? 4/3, আর বিক্রয় মূল্য কত? 5/4। এই দুটোকে আমরা মাইনাস করে দিই, তাহলে এত টাকা পাবো। তাহলে এখানে লসও কত হচ্ছে? 12। তাহলে 3 4 12, 4 4 16, 4 3 12, 3 5 15, অর্থাৎ 1/12 টাকা। এটা হচ্ছে ক্ষতি। তাহলে ক্ষতির পার্সেন্টেজ কত? তাহলে পার্সেন্টেজ ক্ষতি ইকুয়ালস টু, ফর্মুলা হবে ক্ষতি বাই ক্রয় মূল্য। লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে নির্ধারণ করা হয়, ক্রয় মূল্য ইন্টু 100 পার্সেন্টেজ পেয়ে যাব। তাহলে ক্ষতি হচ্ছে 1/12, আর ক্রয় মূল্য আমরা জানি ক্রয় মূল্য এখানে কত এসেছিল? 4/3, তাহলে এখানে 4/3 লিখব ইন্টু 100, অর্থাৎ 1/12 এখানে ভাগ আছে, ভাগটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে 4/3টা উল্টে যাবে, অর্থাৎ 3/4 হবে ইন্টু 100। তাহলে 3 4 12, 4 25, 100, 25/4, 25কে 4 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 6.25% ক্ষতি, 6.25% ক্ষতি, অর্থাৎ ডি অপশানটা কারেক্ট হবে। পরের প্রশ্ন, একজন ক্রেতার পক্ষে সবচেয়ে লাভজনক কোনটি? তাহলে ক্রেতা তখনই লাভ করবে যখন সে বেশি পরিমাণে ছাড় পাবে। তাহলে ফার্স্ট অপশানে দিয়েছে 40% ছাড়, এখান থেকে আমাদের কিছু করার নেই। আমরা দেখব এইখানে কত শতাংশ ছাড় পাচ্ছে। দেখো ক্রেতা কি করছে? 20%-এর দুটি সফল ছাড় পাচ্ছে। এখন 20%-এর দুটি সফল ছাড়ের অর্থ হলো একবার 20% ছাড় দেওয়া হচ্ছে, তারপর আবার 20% ছাড় দেওয়া হচ্ছে। একেবারে কিন্তু 40% ছাড় দেওয়া হচ্ছে না, একবার 20% ছাড় দেওয়া হচ্ছে, ছাড় দেওয়ার পর যে পরিমাণটা স্থির হচ্ছে সেই পরিমাণের উপর আবার 20% ছাড় দেওয়া হচ্ছে। এই ধরনের ছাড়কে আমরা বলবো সমতুল্য ছাড়। তাহলে এখানে সমতুল্য ছাড়ের ক্ষেত্রে আমরা একটি ফর্মুলা লিখে দিচ্ছি। দেখো তোমরা এই ফর্মুলাটা মুখস্থ রাখবে, এখান থেকে কিন্তু শর্টকাটে অঙ্ক করতে পারো। ধরে নেওয়া যাক বাজারে গেলে তোমাকে প্রথমে X% ছাড় দিল আর তারপরে Y% ছাড় দিল, তাহলে পরপর দুটো পার্সেন্টেজে এরকম ছাড় দিল। তাহলে সমতুল্য ছাড় হবে, সমতুল্য ছাড় তার ফর্মুলা হবে x + y - xy / 100। এটা কিন্তু পার্সেন্টেজে বেরোবে। তাহলে সমতুল্য ছাড়ের ফর্মুলা হচ্ছে x + y - xy / 100। তাহলে যদি পরপর আমরা যদি বি অপশানটা নিয়ে চলি তাহলে পরপর 20% ছাড়ের অর্থ হলো এক্সও হচ্ছে 20% আর ওয়াইও হচ্ছে 20%, অর্থাৎ এখানে দুবার একই পরিমাণ ছাড় দেওয়া হয়েছে। তাহলে সমতুল্য ছাড়
হবে 20 প্লাস 20 অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে ক্যান্সেল করো, তাহলে 20 প্লাস 20 40 মাইনাস 4 অর্থাৎ 36%। তাহলে পরপর যদি 20% ছাড় দেওয়া হয় তাহলে তার অর্থ হলো 36% ছাড় পাওয়া গেল। এবার যদি সি অপশানটা নিয়ে চলি, একবার 30% একবার 10%, অর্থাৎ এক্সের ভ্যালু আমি 30% ধরবো আর ওয়াইয়ের ভ্যালু 10% ধরবো। তাহলে সমতুল্য ছাড় এখানে হবে 30 প্লাস 10 অর্থাৎ এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই 100। তাহলে এখানে 0 আর এখানে 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে আসলো 40 মাইনাস 3 অর্থাৎ 37%। অর্থাৎ যদি প্রথমে 30% ছাড় দেয় এবং পরে 10% ছাড় দেয় তাহলে এর অর্থ হলো 37% টোটাল ছাড় পেল। এরপরে ডি অপশানটা দেখো 10% তারপর 30%, এবার 10% তারপরে 30% আর 30%-এর পরে 10%, দুটোর কিন্তু অর্থ একই। তাহলে এক্ষেত্রেও আমরা 37% টোটাল ছাড় পাবো। তাহলে তোমরা বুঝতেই পারছো এ অপশান আমরা দেখতে পাচ্ছি 40% ছাড় আছে, অর্থাৎ ক্রেতা সবথেকে বেশি ছাড় পেয়েছে 40% ছাড়, এটাই সবথেকে বেশি, তাই এটাই ক্রেতার পক্ষে লাভজনক হবে। তাহলে এ অপশানটা কারেক্ট হবে, এটাই হচ্ছে আনসার। পরের প্রশ্ন, নির্দিষ্ট পরিমাণ অর্থ বার্ষিক 8% যৌগিক সুদে অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য ধার করা হলো। 2 বছরের জন্য নিম্নলিখিত কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি সুদ পাওয়া যাবে? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যেখানে ধরুন আমি অন্য একটা উদাহরণ দিই, তুমি ধরো ব্যাংক থেকে কোনো টাকা ধার নিয়েছো এবং সেক্ষেত্রে ব্যাংক তোমাকে কি করে, বলে যে তুমি টাকা বছরে বছরে শোধ করবে, না 6 মাসের অন্তর অন্তর শোধ করবে, না মাসে মাসে শোধ করবে। তাহলে সেক্ষেত্রে ব্যাংক তোমার কাছে এরকম অফার দেয়, কিন্তু কি সব ব্যাংক কিন্তু এই অফারটা দেয় না। কিছু কিছু ব্যাংকের একদম নির্দিষ্ট থাকে যে মাসে মাসে করে তোমাকে ইনস্টলমেন্ট দিতে হবে, অর্থাৎ সুদের পর্ব হচ্ছে এখানে যে প্রত্যেক মাসে তোমাকে দিতে হচ্ছে। তাহলে ব্যাংক এটা কেন করে? তার কারণ ব্যাংক চক্রবৃদ্ধি সুদ বা যৌগিক সুদের নিয়মে লোনের টাকা কাস্টমারের থেকে নিয়ে নেয়। এতে কি হয়, যখন যৌগিক সুদে যখন তারা ক্যালকুলেশন করে বা সুদ নেয়, তখন সেক্ষেত্রে আমরা জানি যৌগিক সুদ বা চক্রবৃদ্ধি সুদে কি হয়, কোনো এক বছরে আসলের উপর যে টাকা সুদ হয় সেই সুদের পরিমাণের উপর পরের বছরে আবার সুদ নেওয়া হয়। আসলের উপর তো সুদ নেওয়া হয়, কিন্তু দ্বিতীয় বছরের শেষে দেখা যায় প্রথম বছরে যে সুদের পরিমাণটা হয়েছিল সেই সুদের উপরেও আবার সুদ নেওয়া হয়। একইভাবে তৃতীয় বছরের শেষে কি করা হয়, আসলের উপর সুদ নেওয়া হয় এবং প্রথম 2 বছরে যে সুদ হয়েছে সেই সুদের উপরে আবার তৃতীয় বছরের জন্য আবার সুদ নেওয়া হয়। এইভাবে ক্রমান্বয়ে কিন্তু সুদের পরিমাণটা বাড়তে থাকে এবং এই পদ্ধতিতেই ব্যাংক যদি সুদ নিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ব্যাংকে কিন্তু অনেকটাই প্রফিট হবে আর কাস্টমারের ক্ষেত্রে অনেকটা লস হবে। তাহলে এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সুদের পর্ব যত বেশি হবে, সুদের পর্ব মানে তুমি যতবার টাকা দেবে, যতবার তুমি ইনস্টলমেন্ট দেবে, তত কি হবে, তোমাকে বেশি টাকা দিতে হবে। ধরে নাও তুমি একটা কোনো লোন নিয়েছো, সেখানে তুমি 10 বছরের জন্য লোনটা নিয়েছো, 1 লাখ টাকা ধরো 10 বছরের জন্য নিয়েছো, আর ওই 1 লাখ টাকায় কেউ 10 বছর না 2 বছরের জন্য লোন নিয়েছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে 2 বছরের ক্ষেত্রে যে ব্যক্তি 2 বছরে টাকাটা শোধ দেবে তার সুদ আসলের পরিমাণ যা হবে সেটা কিন্তু যে ব্যক্তি 10 বছরের জন্য লোনটা নিয়েছিল একই পরিমাণ টাকা, তাকে অনেক বেশি পরিমাণে টাকা দিতে হচ্ছে। কাকে? 10 বছর যে লোনটা নিয়েছিল 10 বছরের জন্য তাকে অনেক বেশি পরিমাণে টাকা দিতে হচ্ছে। কার সাপেক্ষে? যে 2 বছরের জন্য লোন নিয়েছিল। আমি যদি ধরে নিই 2 বছরের জন্য যে লোন নিচ্ছে সে যদি 1,20,000 টাকা পরিশোধ করে, তাহলে 10 বছরে যে টাকা শোধ করবে সে হয়তো দেখা যাবে 1,60,000 টাকা শোধ করছে, অর্থাৎ অনেক বেশি পরিমাণ টাকা শোধ করছে। কারণ 10 বছরে তার ইনস্টলমেন্ট বা লোনের জন্য যে টাকা দিতে হচ্ছে ব্যাংকে গিয়ে, সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি হচ্ছে। আর যা 2 বছরে টাকা শোধ হচ্ছে, আমরা যদি ধরে নিই প্রত্যেক মাসে টাকা দেয়, তাহলে 2 বছর মানে 24 মাস, তাহলে তাকে 24 মাস দিতে হচ্ছে, অর্থাৎ 24টা ইনস্টলমেন্ট দিতে হচ্ছে। কিন্তু যে 10 বছরে টাকা শোধ করছে তাহলে তাকে ইনস্টলমেন্ট কটা দিতে হচ্ছে? 10 × 12
অর্থাৎ 120টা ইনস্টলমেন্ট দিতে হচ্ছে। তাহলে যত ইনস্টলমেন্ট বেশি হবে তত কিন্তু সুদের পরিমাণটা বেশি হবে। তাহলে এখন এই অঙ্কের ক্ষেত্রে তোমরা দেখো, তোমরা খুব সহজেই এর উত্তর দিতে পারবে। দেওয়া আছে কি, বার্ষিক সুদ ধরে হিসাব করলে, অর্থাৎ কোনো ব্যাংক বা কোনো সংস্থা যদি বছরে একবারই সুদ নেয় তাহলে তখন আমরা বলবো বার্ষিক সুদ। ষান্মাসিক মানে যখন কোনো ব্যাংক বা সংস্থা বছরে যদি দুবার সুদ নেয়। ষান্মাসিক মানে 6 মাস অন্তর অন্তর। তাহলে 6 মাস অন্তর অন্তর হলে বছরে কটা সুদ হচ্ছে, কটা ইনস্টলমেন্ট হচ্ছে, দুটো, অর্থাৎ বছরে দুবার সুদ নিচ্ছে। তাহলে এর থেকে বলতে পারি যে বার্ষিক সুদ নিলে যত পরিমাণ সুদ হবে সেটাকে যদি আমরা I1 ধরি, তাহলে ষান্মাসিক সুদ ধরে হিসাব করলে, অর্থাৎ বছরে যদি দুবার সুদ হয় তাহলে সেটা হচ্ছে I2 হবে। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে I2 বেশি হবে I1 এর থেকে, কারণ I1 মানে একবার সুদ নিচ্ছে, আর I2 অর্থাৎ বছরে দুবার সুদ নিচ্ছে। তাহলে দুবার যেহেতু সুদ নিচ্ছে তাহলে এটা বেশি হবে, এখানে একবার সুদ নিচ্ছে তাই কম হবে। ত্রৈমাসিক, ত্রৈমাসিক সুদ মানে 3 মাস অন্তর অন্তর সুদ নিচ্ছে। তাহলে বছরে 3 মাস অন্তর অন্তর যদি সুদ নেয় তাহলে এক বছর অর্থাৎ 12 মাস, 3 মাসের অন্তর অন্তর নিলে 3 4 12, অর্থাৎ এক বছরে 4টে ইনস্টলমেন্ট দিতে হবে, অর্থাৎ 4বার সুদের টাকা দিতে হবে। অর্থাৎ এটা যদি I3 হয় তাহলে I3 কিন্তু I2 থেকেও বেশি হবে। আর বছরে 3বার সুদ, তাহলে বছরে 3বার সুদ মানে বুঝতেই পারছো বছরে 4বার, ত্রৈমাসিক অর্থাৎ বছরে 4বার সুদ দিতে হচ্ছে, আর 3বার সুদ মানে এটার থেকে কম। তাহলে এটা যদি I4 হয় তাহলে I4 কিন্তু I3 থেকে কম হবে, অর্থাৎ I3 হচ্ছে সব থেকে বেশি, I3 হচ্ছে সব থেকে বেশি। তাহলে এটা বার্ষিক মানে একবার সুদ দেওয়া হচ্ছে, ষান্মাসিক মানে বছরে দুবার সুদ দেওয়া হচ্ছে, 3বার সুদ দেওয়া হচ্ছে, I4 মানে 3বার সুদ দেওয়া হচ্ছে, আর I3 মানে বছরে 4বার সুদ দেওয়া হচ্ছে, অর্থাৎ ত্রৈমাসিক সুদ এটা হচ্ছে সব থেকে বেশি পরিমাণ হচ্ছে। এখানে যে সুদটা হচ্ছে সেটা সব থেকে বেশি হচ্ছে। তাহলে নিম্নলিখিত কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি সুদ পাওয়া যাবে? তাহলে এক্ষেত্রে ত্রৈমাসিক সুদ ধরে হিসাব করলে সব থেকে বেশি সুদ পাওয়া যাবে। পরের প্রশ্ন, বার্ষিক 2% সরল সুদের কিছু পরিমাণ অর্থ একটি নির্দিষ্ট সময় সুদে আসলে 3600 টাকা হয়। একই সময় সম পরিমাণ অর্থ বার্ষিক 4% সরল সুদে সুদে আসলে 4800 টাকা হয়। সময়সীমা কত? মানে সময় বার করতে হবে আমাদের। দেখো এখানে বলে দিয়েছে একটা জিনিস, যেটা হলো দুটো ক্ষেত্রেই সম পরিমাণ অর্থ, অর্থাৎ আসলের পরিমাণটা সমান। এখানে সুদ আসল দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আসলের পরিমাণ, আসলের ক্ষেত্রে আমরা সূত্র জানি P = কী হয়, 100 ইন্টু সুদ অর্থাৎ I ডিভাইডেড বাই সময় অর্থাৎ T ইন্টু সুদের হার অর্থাৎ R। তাহলে এটা হচ্ছে আমরা যদি প্রথম ক্ষেত্র ধরি, আর এক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় ক্ষেত্র ধরি, তাহলে প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু আসলের পরিমাণ সমান হবে। তাহলে এটা প্রথম ক্ষেত্রে, আর এটা দ্বিতীয় ক্ষেত্রে, আমি সেটা পরে লিখছি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সুদ কত আমরা ধরে নিচ্ছি I1। দেখো এটা যদি সুদ আসল হয়, এটা যদি সুদ আসল হয়, আর আমরা জানি যে সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে আমরা কি পাবো, সুদ পাবো। তাহলে এখানে হচ্ছে 100 ইন্টু 3600 মাইনাস P, কারণ সুদ ডিভাইডেড বাই T কত, T হচ্ছে এখানে দেখো বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময়, সেটা আমাদের বার করতে হবে। এখানে আমরা এটাকে T ধরে নিচ্ছি, ইন্টু কত হবে, ইন্টু R অর্থাৎ 2%, ইকুয়ালস টু কেন দিলাম, কারণ দ্বিতীয় ক্ষেত্রেও কিন্তু সম পরিমাণ অর্থাৎ আসলের পরিমাণ সমান। তাহলে এখানে আমরা আসল আলাদা করে লিখছি না, এর সাথে সমান সমান করে দিচ্ছি। 100 ইন্টু এখানে সুদ কত হবে 4800 মাইনাস P, অর্থাৎ এখানে আসলের পরিমাণটা তো আমরা জানি সমান, তাহলে মাইনাস P করলাম, ডিভাইডেড বাই T ইন্টু কত 4। এখন দেখো T আর T ক্যান্সেল হয়ে গেল, এখানে 100 ক্যান্সেল হয়ে গেল, 2 আর এখানে 4 ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, 3600 মাইনাস P ইন্টু 2 ইকুয়ালস টু 4800 মাইনাস P। এখান থেকে আমরা পাচ্ছি 7200 মাইনাস 2P ইকুয়ালস টু 4800 মাইনাস P, অর্থাৎ 2Pটাকে যদি আমরা উপাসে নিয়ে যাই তাহলে 2P মাইনাস P ইকুয়ালস টু 7200, আর 4800 এদিকে নিয়ে গেলাম মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা পাচ্ছি P
পি ইকুয়ালস টু, তাহলে এদিকে হচ্ছে 0 0, এদিকে হচ্ছে 4 2400, অর্থাৎ মূলধনের পরিমাণ বা আসলের পরিমাণ এখানে কত 2400 টাকা। এবার আমাদের সময়ের সূত্র কি, সময় ইকুয়ালস টু হয় 100 ইন্টু আই অর্থাৎ সুদ ডিভাইডেড বাই পি ইন্টু আর। এবার আমরা যে কোনো একটা সুদ ধরে নিচ্ছি, আমরা ধরে নাও এটার সাহায্য নিচ্ছি, তাহলে এখানে 100 ইন্টু 3600 মাইনাস পি, পি কত 2400, ডিভাইডেড বাই পি অর্থাৎ 2400 ইন্টু আর কত 2, এখানে দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। 3600 থেকে 2400 আমরা যদি বাদ দিই তাহলে আমাদের কত হবে 1200, ডিভাইডেড বাই 24 ইন্টু 2 অর্থাৎ 2 দিয়ে 600, 6 দিয়ে কাটো 100, 4 100 কাটলে 25, অর্থাৎ 25 বছর, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে 25 বছর। পরের প্রশ্ন, 5 মে 1996 থেকে 25 মে 1996 পর্যন্ত 5% সরল সুদের হারে 1098 টাকার সরল সুদ কত হবে? এক্ষেত্রে দেখো 5 মে থেকে 25 মে কত দিন হয়, 25 মাইনাস 5 বিয়োগ করলে আমরা পাবো 20 দিন। তাহলে 20 দিনের আমাদের সুদ বার করতে হবে। 20 দিন মানে কত বছর, 20/366, 366, এটা দিন আছে, দিন থেকে যদি বছর নিয়ে আসতে হয় তাহলে আমাদের 365 অথবা 366 দিয়ে ভাগ করতে হয়। আমরা এক্ষেত্রে 366 দিয়ে কেন ভাগ করলাম, কারণ 1996 হচ্ছে লিপ ইয়ার বা অধিবর্ষ। অধিবর্ষ আমরা জানি ফেব্রুয়ারি মাসে একটা দিন থাকে এবং পুরো বছরটাতে 365 জায়গায় 366 দিন হয়, তাই 20/366 করলে আমরা এটা বছরে পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে টি এর মান। আচ্ছা, এখানে সুদের হারে 5% সুদের হার অর্থাৎ আর এর মান 5%, এত টাকার অর্থাৎ পি অর্থাৎ আসলের পরিমাণ 1098 টাকা, তাহলে আমাদের বার করতে হবে সুদ। এবার সুদের সূত্র আমরা জানি, সুদ ইকুয়ালস টু কী হয়, পি ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100। এবার পি এর মান আমরা বসিয়ে দিই 1098, টি এর মান আমরা বসিয়ে দিই 20/366 ইন্টু আর এর মান হচ্ছে 5/100। এবার আমরা কাটাকুটি করব, এদিকে 5 দিয়ে কাটো, 5 × 100, 20 আর এখানে 20 কেটে গেল। 366কে আমরা যদি 3 দিয়ে গুণ করি, 318 আর 318 19 9 হাতে 1 10, অর্থাৎ 1098। তাহলে এখানে আসছে সুদ কত, সুদ আসছে 3 টাকা। তাহলে এখানে সি অপশানটা কারেক্ট। পরের প্রশ্ন, সর্বনিম্ন কত পূর্ণ বছরে 20% যৌগিক সুদ আসলে দ্বিগুণের বেশি হবে? যৌগিক সুদ আসলে, আসলে যৌগিক সুদ আসলটা আসলের দ্বিগুণ হবে, আসলের দ্বিগুণ। আমরা যদি আসলটাকে ধরে নিই পি, আসলটাকে যদি ধরে নিই পি, তাহলে সুদ আসল কত, এটা হচ্ছে যৌগিক সুদ অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে আমরা সুদ আসল বার করব। তাহলে সুদ আসল বা সবৃদ্ধি মূল ইকুয়ালস টু, সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার টি। এখানে সর্বনিম্ন কত পূর্ণ বছর অর্থাৎ টি এর মান সর্বনিম্ন কত হতে হবে, যার ফলে এখানে দেখা যাচ্ছে আসলের পরিমাণটা সুদে আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে দ্বিগুণের বেশি হয়ে যাচ্ছে। তাহলে টি এর মান সর্বনিম্ন কত হতে হবে, আমাদের টি এর মান বার করতে হবে। এখন এক্ষেত্রে আর এর মান যেহেতু দিয়ে দিয়েছে, আর ইকুয়ালস টু কত 20%, আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে আসছে পি ইন্টু 20 আর 100 এখানে কেটে দাও, তাহলে কত আসছে 1 প্লাস 1/5 হোল টু দ্য টি। এখন 1 প্লাস 1/5 মানে 6/5, তাহলে এখানে আসছে পি ইন্টু 6/5 হোল টু দি পাওয়ার টি। এবার প্রশ্নানুযায়ী বলেছে এই যে সুদ আসলটা আমরা পেলাম, এই সুদ আসলটা হচ্ছে আসলের দ্বিগুণ অপেক্ষাও বেশি হবে, তার জন্য টি এর মান সর্বনিম্ন কত হতে হবে এটা আমাদের বার করতে হবে। তাহলে এখানকার পি ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি 6/5 হোল টু দি পাওয়ার টি গ্রেটার দ্যান 2। এইবার আমাদের এখানে দেখো 4টে অপশান দিয়েছে, এখানে আমাদের কি করতে হবে, এবার টি এর মান আমাদের যেহেতু বার করতে হবে আর এখানে টি এর মানগুলো দিয়ে দিয়েছে। এখন আমাদের এই টি এর মানটা আমরা এখান থেকে সিলেক্ট করব বা চয়েস আমাদের এখান থেকে একটা মান
টি এর মান সিলেক্ট করতে হবে বা চয়েসে নিতে হবে। নেওয়ার পর আমরা এখানে বসাবো, বসিয়ে দেখব টি এর কোন মানের জন্য এখানকার মান অর্থাৎ বাদিকের মানটা 2 অপেক্ষা বেশি হবে। তাহলে টি এর মান আমরা ছোট থেকে শুরু করি, 3 থেকে শুরু করি। তাহলে যেহেতু সর্বনিম্ন মান চেয়েছে তাহলে ছোট থেকে শুরু করতে হবে। তাহলে 6/5 অর্থাৎ কত হয়? 6/5 এর অর্থ হচ্ছে আচ্ছা 6/5 এর অর্থ আমাদের বার করার দরকার নেই। 6/5 এর কিউব, টি এর মান আমরা 3 নিচ্ছি, তাহলে এটা কত হচ্ছে 216/125। এখন যদি তোমরা ভাগ করো তাহলে দেখো কত আসছে। আমি এখানে ক্যালকুলেটারে করছি, 216/125 ইকুয়ালস টু আসছে 1.7। তাহলে এটা 2 এর থেকে কম আসছে, 1.728, 1.728, যেটা 2 এর থেকে কম, কিন্তু আমাদের 2 এর থেকে তো বেশি আসতে হবে, তাহলে 3 আমরা নিতে পারবো না। এবার আমরা টি এর ভ্যালু 4 নেব, তাহলে 6/5 এর পাওয়ার 4, এটা দেখি করে কত আসছে। তাহলে 6/5 অর্থাৎ এখানে আসছে 6/5 মানে হচ্ছে 1 পয়েন্ট, যদি আমরা 6কে 5 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 1.2। তাহলে 1.2 এর পাওয়ার 4 অর্থাৎ 1.2 এর পাওয়ার 4 এর অর্থ হচ্ছে 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2, 1.2 ইন্টু 1.2 হচ্ছে 1.44, আবার 1.2 ইন্টু 1.2 হচ্ছে 1.44। তাহলে 1.44কে আমরা দুবার গুণ করব, তাহলে দেখি কত আসছে 1.44 ইন্টু 1.44, তাহলে ইকুয়ালস আছে 2 পয়েন্ট, হ্যাঁ আমরা পেয়ে গেছি 2.07। তাহলে এই 2.07 আমরা দেখতে পাচ্ছি 2 এর থেকে বেশি হলো। তাহলে টি এর মান কতর জন্য এটা হলো? টি এর মান 4 এর জন্য হলো, অর্থাৎ এখানে 4 হবে। এখন দেখো 5 বা 7 বসালেও কিন্তু আমরা 2 এর থেকে বেশি পাবো, কিন্তু যেহেতু এখানে সর্বনিম্ন মান বলেছে তাই 4 অর্থাৎ টি এর মান 4 নিলেই আমরা দেখতে পাচ্ছি 2 এর থেকে বেশি আসছে আর 2 এর থেকে সামান্য বেশি আসছে। তাহলে 5 এবং 7-এ 2 এর থেকে অনেকটা বড় সংখ্যা আসবে, তাহলে 5 আর আমরা 7 নেব না, যদিও 2 এর থেকে বড় আসবে, কারণ আমাদের সর্বনিম্ন মান চেয়েছে, তাই আমরা এখানে 4টা নেব, 3 নেব না, কারণ এখানে 2 অপেক্ষা ছোট আসছে। তাহলে আমাদের উত্তর 4। পরের অঙ্ক, একটি নির্দিষ্ট মূলধন প্রথম বছর 8%, দ্বিতীয় বছর 10% এবং তৃতীয় বছর 12% যৌগিক সুদে খাটানো হয়। তৃতীয় বছরের সুদ 891 টাকা হলে মূলধন নির্ণয় করো। দেখো, চক্রবৃদ্ধি সুদ বা যৌগিক সুদের ক্ষেত্রে কি হয়? প্রথম বছরের শেষে যে পরিমাণ সুদ হয় সেই সুদ আসলের সাথে বা মূলধনের সাথে যোগ করে যে পরিমাণটা হবে সেই পরিমাণটা দ্বিতীয় বছরের জন্য আসল হিসাবে ধরতে হবে। একইভাবে দ্বিতীয় বছরের শেষে যে সুদ পাওয়া যাবে সেই সুদের পরিমাণটা দ্বিতীয় বছরের শুরুতে যে আমরা আসল ধরেছিলাম, মানে যে টাকার উপরে আমরা দ্বিতীয় বছরের সুদ বার করেছি সেই টাকার সাথে আমরা দ্বিতীয় বছরের সুদ যোগ করে যে পরিমাণটা হবে সেই পরিমাণটা তৃতীয় বছরের ক্ষেত্রে, মানে তৃতীয় বছরের সুদ নির্ণয়ের ক্ষেত্রে আমাকে আসল হিসাবে গ্রহণ করতে হবে বা ধরতে হবে। তো এখানে আমরা কি করব? এখানে যেহেতু বলেছে তৃতীয় বছরের সুদ 891 টাকা, তাই আমি এক্ষেত্রে মূলধনের পরিমাণ 100 টাকা ধরে নেব, ধরে নিয়ে 8% হিসাবে সুদের হার হিসাবে প্রথম বছরের সুদ বার করব, তারপর আমি 10% হিসাবে দ্বিতীয় বছরের সুদ বার করব, আর তারপর 12% হিসাবে তৃতীয় বছরের সুদ বার করব। এইভাবে তৃতীয় বছরের শেষে যে সুদের পরিমাণটা হবে সেই পরিমাণটা আমার এখানে দরকার, এবং তারপরে আমরা দেখব এটাকে কিভাবে করা যায়। তাহলে চলো শুরু করি। দেখো কিভাবে করছি। আমি ধরে নিচ্ছি প্রথম বছরের সুদ I1, দ্বিতীয় বছরের সুদ I2 আর তৃতীয় বছরের সুদ I3, আর প্রথম বছরের আসলের পরিমাণ P1, দ্বিতীয় বছরের আসলের পরিমাণ P2 আর তৃতীয় বছরের শুরুতে আসলের পরিমাণ P3। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের মূলধন নির্ণয় করতে বলার অর্থ হলো আমার কি করতে হবে? প্রকৃত যে মূলধনটা অর্থাৎ P1 এইটা আমাকে বার করতে হবে। এখন আমি কি করব? দেখো, আমি সবার প্রথমে I1 বার করব, অর্থাৎ প্রথম বছরের সুদ বার করব। তাহলে I1 এর ক্ষেত্রে আমার আসলের পরিমাণ P1 ইন্টু 1 বছর, মানে আমাদের সূত্র কি? I ইকুয়ালস টু PTR/100 ইন্টু আর কত 8% দিয়ে দেওয়া হয়েছে ডিভাইডেড বাই 100।
এইবার আমি যেহেতু এখানে বললাম আমি এখানে আসলের পরিমাণ কত ধরছি, আমি এখানে আসলের পরিমাণ ধরে নিচ্ছি 100 টাকা, প্রকৃতপক্ষে কিন্তু 100 টাকা না, আমি এখানে ধরে নিচ্ছি 100 টাকা। তাহলে P1 যদি 100 টাকা হয় তাহলে 8% হিসাবে কত টাকা সুদ হচ্ছে, 8 টাকা সুদ হচ্ছে। এবার এই 8 টাকা আমাদের কি করতে হবে, আসল অর্থাৎ 100 টাকার সাথে যোগ করে যে পরিমাণটা হবে সেটা দ্বিতীয় বছর সুদের নির্ণয়ের ক্ষেত্রে আমরা P2 হিসাবে ধরে নেব। তাহলে P2 ইকুয়ালস টু আমরা লিখব প্রথম বছরের শেষে যে সুদ সেই পরিমাণটা প্লাস প্রথম বছরের শুরুতে যে আসলটা ছিল সেটা আমরা কত ধরেছিলাম, 100 ধরেছিলাম। তাহলে এখানে কত হচ্ছে, 8 প্লাস 100 অর্থাৎ 108 টাকা। এখন এই পরিমাণ টাকাটাকে আমরা দ্বিতীয় বছরের সুদ নির্ণয়ের ক্ষেত্রে আসল হিসাবে গ্রহণ করছি, অর্থাৎ P2 হিসাবে গ্রহণ করছি। এরপর আমরা কি করব, আমরা I2 বার করব, অর্থাৎ দ্বিতীয় বছরের সুদ বার করব। দ্বিতীয় বছরের সুদ হচ্ছে P2 ইন্টু 1 ইন্টু সুদের হার 10% ডিভাইডেড বাই 100। P2-র মান আমরা জানি 108, তাহলে 108 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। 0 0 কেটে গেল, তাহলে আসলো কত, 108 বাই 10, অর্থাৎ 108কে যখন 10 দিয়ে ভাগ করবো আমরা পাবো 10.8 টাকা, অর্থাৎ দ্বিতীয় বছরের শেষে সুদ পেলাম 10.8 টাকা। এখন এই পরিমাণ টাকাটা আমি আবার কি করব, দ্বিতীয় বছরের শুরুতে যে আসলটা ছিল অর্থাৎ P2 অর্থাৎ 108 টাকা, এই 108 টাকার সাথে এই সুদটা যুক্ত করে আমার যে পরিমাণটা দাঁড়াবে সেটা তৃতীয় বছরের সুদ নির্ণয়ের ক্ষেত্রে আসল হিসাবে গ্রহণ করব, অর্থাৎ P3 হিসাবে গ্রহণ করব। তাহলে P3 ইকুয়ালস টু আমরা লিখব দ্বিতীয় বছরের শেষে যে সুদ হচ্ছে সেই পরিমাণটা প্লাস দ্বিতীয় বছরের শুরুতে যে আমরা আসল ধরেছিলাম সেই পরিমাণটা, অর্থাৎ I2-র মান আমরা পেলাম 10.8 আর P2 হিসাবে আমরা ধরেছিলাম 108 টাকা। তাহলে এখানে আমরা পেলাম 118 টাকা 80 পয়সা, এত টাকা। এবারে আমরা তৃতীয় বছরের সুদ বার করবো, অর্থাৎ I3। তাহলে I3 ইকুয়ালস টু আমরা লিখবো P3 ইন্টু 1, সময়টা যেহেতু 1 বছর হবে কারণ প্রত্যেক বছরের ক্ষেত্রে আমরা সুদ বার করছি, তো এখানে 1 লিখবো। সুদের হার কত, 12%, কোশ্চেনে দেওয়া আছে, ডিভাইডেড বাই 100। এবার P3-র জায়গায় লিখবো 118.8 ইন্টু 12 ডিভাইডেড বাই 100। এখানে আমরা কি পাচ্ছি, 118.8, 12কে যখন 100 দিয়ে ভাগ করবো তাহলে আমরা কি পাবো, 0.12। এবার আমরা দেখে নেব 118 অর্থাৎ 118 টাকা 80 পয়সার সাথে 0.12 টাকা গুণ করলে কত আসছে, 118.8 আর এখানে 0.18 আমরা গুণ করব। আমরা এই গুণটা কিন্তু খাতা কলমে করব, আমি এখানে ক্যালকুলেটারে করে দিচ্ছি সময় বাঁচানোর জন্য। তোমরা বাড়িতে কিন্তু ক্যালকুলেটর নিয়ে কখনোই অঙ্ক করবে না, তোমরা পেনে আর খাতাতে প্র্যাকটিস করবে। তাহলে 118.8 ইন্টু 0.12, তাহলে আমরা পাচ্ছি 14.256 এত টাকা। তাহলে আমরা কি পেলাম, তৃতীয় বছরের শেষে এটা হচ্ছে সুদের পরিমাণ পেলাম, আর আমাদের মূলধন কি ছিল, মূলধন ছিল 100 টাকা। শুরুতে আমরা 100 টাকা নিয়ে অর্থাৎ মূলধন 100 টাকা নিয়ে আমরা পেলাম তৃতীয় বছরের শেষে সুদ পেলাম 14.256 টাকা। তাহলে আমরা বলতে পারি যখন আমার তৃতীয় বছরের শেষে সুদের পরিমাণ এত টাকা হয় তখন আমার আসলের পরিমাণ বা মূলধনের পরিমাণ 100 টাকা। তাহলে 1 টাকা যদি তৃতীয় বছরের শেষে সুদ হয় তাহলে মূলধন কম হবে, অর্থাৎ ভাগ করব। আর তৃতীয় বছরের শেষে যদি আমার মূলধনের সুদের পরিমাণ 891 টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ হবে 100 ইন্টু 891 ডিভাইডেড বাই 14.256। এটা যদি তোমরা কাটাকুটি করো তাহলে তোমরা পেয়ে যাবে 6250 টাকা। তাহলে এই প্রশ্নের আমরা সঠিক উত্তর বলবো ডি অপশনটা, 6250 টাকা। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ারও করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে অল অপশনটি আছে সেখানে ক্লিক করে দিও,
তাতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।